বর্তমান পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে অবনীর চোখে ঘুম নেমে এলো। আরশ অবনীর কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল, কিছু একটা ভেবে পেছনে ব্যাক করে অবনীর কেবিনের দিকে উকি দিল। দেখলো অবনী ঘুমিয়ে আছে। আরশ কপালে হাত রেখে বলল, হায় রে ঘুমের রানী, ঘুম নিয়ে অফিস ছেড়ে গেলে আবার ঘুম দিয়ে অফিস শুরু করলে। আরশ অবনীর দিকে এগিয়ে গেল। মিসেস অবনী। অবনী ঘুমের ঘোরে চোখ পিটপিট করে খোলে, হুম। বলে চেনা দেখলো আরশ দাঁড়িয়ে আছে। অমনি তড়িঘড়ি করে উঠতে গিয়ে চেয়ার থেকে ধপাস করে নিচে পড়ে গেল। আকস্মিক ঘটনায় আরশ হতভম্ব হয়ে গেল। আরশ ফিক করে হেসে দিল। আরশকে হাসতে দেখে অবনী বলল, আপনি তো পুরাই শয়তান একটা লোক। আমি পড়ে গেলাম আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। আরশ কোনো মতে হাসি থামিয়ে অবনীর দিকে হাত বাড়িয়ে দিল। অবনী কোনো মতে উঠে দাঁড়ালো। তুমি এত তড়িঘড়ি করে উঠতে গেলে কেন? আপনার জন্যই তো। আপনার তো অফিসে আর কোনো কাজ থাকে না আমার দোষ খোঁজা ছাড়া। অফিসের মধ্যে ঘুমানোটা কি অন্যায় নয়? আপনাকে বললাম না অফিসে আমি আপনার বস, তাই স্যার বলেই সম্বোধন করবে। জি স্যার, সরি স্যার। ইটস ওকে। তা কাজকর্ম ছেড়ে ঘুমাচ্ছিলেন কেন? এটা কি আপনার কাজ? জি না স্যার, সরি। আসলে একটু বেখেয়ালি ছিলাম তো তাই। হ্যাঁ, আপনি তো ভাবনার রানী, সারাক্ষণ ভাবনার জগতেই থাকেন। আরশ আদেশকে ডাক দিয়ে বলল। আদেশ, ফাইলগুলো নিয়ে আসো। আরশের কথা অনুযায়ী আদেশ এক গাদা ফাইল এনে টেবিলের উপর রাখল। ফাইলগুলো ভালোভাবে চেক করবেন, কোনো ভুল যাতে না থাকে। লাঞ্চ টাইমের পর ফাইল নিয়ে আমার কেবিনে যাবেন, আমি দেখব। কথাটা বলে আরশ বেরিয়ে যাচ্ছিল। অবনী পেছন থেকে বলল, হোয়াট? এতগুলো ফাইল আমি এত অল্প সময় কি করে চেক করব? আরশ ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে বলল, আপনার কাজ আপনি করবেন, কিভাবে করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। স্যার, আপনি কখনো মাসুম বাচ্চাদেরকেও মারতে দেখেছেন? আরশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস ভঙ্গিতে বলল, এখানে মাসুম বাচ্চা এলো কোত্থেকে? স্যার, আমি হচ্ছে সেই মাসুম বাচ্চা। দয়া করে আমার মারবেন না। আশ্চর্য, আপনাকে কে মারছে? আর কি বললেন আপনি মাসুম বাচ্চা? আরশ হেসে বলল, কয়দিন পর বাচ্চার মা হবে, সে নাকি মাসুম বাচ্চা? জি না স্যার, ভুল বললেন। আমি চিরকুমারী থাকবো, সো আমি মাসুম বাচ্চার মতোই। স্যার, এতগুলো ফাইল আমি এত অল্প সময়ের মধ্যে চেক করতে পারবো না। মিনিমাম একদিন সময় লাগবে। এত স্বল্প সময়ে এতগুলো ফাইল চেক করতে গেলে আমি তো নাই হয়ে যাব। আপনি কখনো পিঁপড়া দেখেছেন? জি স্যার। পিঁপড়া তার ওজনের থেকে অনেক বেশি ওজন ক্যারি করতে পারে। আনফর্চুনেটলি আমি তো পিঁপড়া না। রাইট, আপনি তো মাসুম বাচ্চা, আপনাকে তো মারা যাবে না। জি স্যার। তাহলে একটা কাজ করুন, কি কাজ স্যার? সোজা বাড়ি চলে যান। কেন? আপনাকে আর অফিসে আসতে হবে না। স্যার, আপনি আমাকে অফিস থেকে বলছেন? এর আগেও আপনি আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলেন। তখন হয়তো আমি আপনার অফিসের জুনিয়র এমপ্লয় ছিলাম, কিন্তু এখন তো আমি আপনার। এইটুকু বলে অবনী থেমে গেল। আরশ জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, এখন তুমি আমার কি? অবনী থতমত খেয়ে বলল, না, কিছু না। ওকে, কিছু হলে তারপরও ভেবে দেখতাম, কিছু না যখন বলছেন তখন আর কি। কাজে মন দিন ফার্স্ট। কথাটা বলে আরশ ঠোঁট কামড়ে হাসল। তারপর সানগ্লাস চোখে দিয়ে অবনীর কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে বেচারা অবনী বসে বসে ফাইল চেক করছে। বেশ কয়েকটা ফাইল চেক করার পর অবনী চেয়ার ছেড়ে উঠল। কোমর ব্যথা হয়ে গেছে অবনীর। মনে মনে আরশকে অনেক বকাঝকা করলো। অবনী কেবিন থেকে বেরিয়ে রূপা আর জিসানের কাছে গেল। জিসান আর রূপা বলল, বাবা, ম্যাডাম দেখছি বড় চেয়ারে বসে আমাদেরই ভুলে গেছে। একবারের জন্যও দেখা যায়নি। অবনী বলল, একদম বাজে কথা বলবি না। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর ওই বজ্জাত বস এক গাদা ফাইল এনে দিয়ে বলল এগুলো চেক করে লাঞ্চ টাইমের পর ওনার কেবিনে দিয়ে যেতে। বুঝলাম, কিন্তু তুই তো এখন স্যারের বউ, এখনো এত কাজ করতে হচ্ছে? বউ না ছাই, শালা নিরামিষ। আস্ত একটা শয়তান। মনে কোনো দয়া মায়া নাই, ইচ্ছে তো করছে। আর কিছু বলার আগে রূপা অবনীর মুখে পাউরুটি পুড়ে দিল। রূপার এমন কাজে অবনী ভ্যাবাচেকা খেয়ে গেল। পেছন থেকে শব্দ এলো। তো আর কি কি ইচ্ছে করছে শুনি। আরশের গলা শুনে অবনীর চোখ বড় বড় হয়ে গেল। অবনী বুঝতে পারলো রূপা কেন তার মুখে পাউরুটি পুড়ে দিল।
আরশ আবারও কিছু বলতে যাবে তার আগেই দেখলো অফিসের ভেতর একটি মডার্ন ড্রেস পরা মেয়ে প্রবেশ করলো। মেয়েটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মেঘনা শিকদার। আরশ সেই দিকটা এগিয়ে গেল মেঘনা গ্রুপের সাথে একটা প্রজেক্ট নিয়ে ডিল করবে বলে। মেঘনা আরশের সাথে হাত মিলিয়ে আরশকে জড়িয়ে ধরে বলল, Hello, Mr. Khan. You are looking so pretty. Nice to meet you. এইদিকে মেয়েটা আরশকে এরকম জড়িয়ে ধরায় অবনীর খুব রাগ হলো। অবনী জিসান আর রূপাকে বলছে, দেখেছিস মেয়েটা কিরকম নির্লজ্জ বেহায়া, আমার বরকে কিভাবে চাপড়ে ধরলো, আবার হেসে হেসে কথা বলছে, এমন ভাবে তাকিয়ে আছে যেন জীবনে কোনো ছেলে দেখেনি। ইচ্ছে তো করছে একেবারে গিয়ে ট্রেনের সামনে দাঁড় করে দিই ঠাস ঠাস করে দুটো গালে। পোশাকের কি অবস্থা, ছি। অবনীকে এরকম রিয়্যাক্ট করতে দেখে জিসান বলল। বাই এনি চান্স আর ইউ জেলাস? জিসানের কথা শুনে অবনীর হুঁশ ফেল। অবনী থতমত খেয়ে বলল, দেখ, আমি কেন জেলাস ফিল করব? যত যাই হোক উনি তো আমার হাজব্যান্ড, তাই না? আমি ওনার বউ হয়ে কি করে অন্য একটা মেয়ের সাথে ওনাকে অ্যালাউ করি বলতো? জিসান মাথা নেড়ে বলল, হ্যাঁ, গুড জব। তো এখন কি করবি? ওয়েট, মেঘনা আরশকে বলল। তা মিস্টার খান, আমাকে কি আপনার অফিসটা একটু ঘুরে দেখাবেন? আরশ আদেশকে ডেকে বলল। মিস মেঘনাকে অফিসটা ঘুরে দেখাও। মেঘনা আপত্তি স্বরে বলল, নো মিস্টার খান, আমি আপনার সাথেই ঘুরতে চাই। ডিলটা খুব ইম্পর্টেন্ট তাই আরশ বলল। আপনি সামনে চলুন, আমি আসছি। মূলত আরশ মেঘনার থেকে দ্রুত বজায় রাখার জন্যই একটু পর যেতে চাইছে। এদিকে অবনী মেঘনার চলার পথে কলার খোসা ফেলে রেখেছে যাতে মেঘনা পিছলে পড়ে। সত্যি তাই হলো, মেঘনা ধপাস করে পা পিছলে নিচে পড়ে গেল। আরশ দ্রুত পায়ে এগিয়ে এসে মেঘনাকে দাঁড় করালো। অবনী তো বেশ খুশি হয়েছে। আরশের রেগে আদেশকে বলল। এখানে কলার খোসা কে ফেলেছে? আদেশ মাথা নিচু করে বলল। স্যার, ম্যাডাম ফালাইছিল। আরশ অবনীর দিকে একবার কড়া দৃষ্টিতে তাকিয়ে মেঘনাকে বলল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট সিচুয়েশন। এইভাবে সবার সামনে পড়ে যাওয়ায় মেঘনা লজ্জা বোধ করলো, সেই সাথে রাগও হলো। কিন্তু আরশের দিকে যেয়ে আর শব্দ করলো না। মেঘনা নিজেকে সামলে বলল। ইটস ওকে, আই এম ফাইন। আরশ অবনীর দিকে এক পলক তাকিয়ে বলল। পরে একসময় অফিস দেখবেন, এখন চলুন আমরা রেস্টুরেন্টে বসে কথা বলি। ইয়া শিওর। রেস্টুরেন্টে বসে কথা বলবে শুনে অবনী হতভম্ব হলো। তারপর জিসান আর রূপাকে বলল। এই তোরা না আমার থেকে ট্রিট চেয়েছিলি, চল আজকে তোদের ট্রিট দিব। অবনীর কথা শুনে জিসান আর রূপা একে অপরের মুখে চেয়ে অবাক হয়ে বলল। এই তোর শরীর ঠিক আছে তো? না মানে নিজে থেকে ট্রিট দিতে চাইছিস? অবনীর কড়া দৃষ্টিতে তাকাতেই দুজন একসাথে বলল। চল চল, যাও যাক। আরশ যেই রেস্টুরেন্টে গিয়েছে তারাও সে রেস্টুরেন্টে গেছে। অবনী কান পেতে শোনার চেষ্টা করছে তাদের মধ্যে কী কথা হচ্ছে। আর এদিকে রূপা আর জিসান নিজেদের পেটে ইচ্ছে মতো খাবার পড়ছে। এরকম সুযোগ খুব একটা পাওয়া যায় না, তাই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। অবনী শুনতে পেলেও মেঘনা আরশকে নিচের নাম্বার নিতে বলছে। অবনী দ্রুত টেবিল থেকে একটা টিস্যু নিয়ে নাম্বারটি লিখে নিল। তারপর টিস্যুটি রেখে অবনী বলল। তোরা খা, আমি একটু আসছি। কিছুক্ষণ পর অবনী এসে বসল। রূপা জিজ্ঞেস করলো। নাম্বারটা নিয়েছিস? অবনী বলল। আরে হ্যাঁ, এই যে। বলে তাকিয়ে দেখলো টিস্যুটি নেই। অবনী বলল। কিরে, এখানে যে টিস্যু ছিল সেটা কোথায়? অবনীর কথা শুনে জিসান ভুরকে গেল। জিসানের চুপসে যাওয়া মুখ দেখে অবনী বলল। মুডুর বাচ্চা, সত্যি করে বল টিস্যু কোথায়? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা জানিস। এই তুই আবার খাবারের সাথে টিস্যু খেয়ে ফেলিস তো? সত্যি করে বলতো, তুই যে পেটুক, তোর উপর তো কোনো ভরসা নেই। দোস্ত, হয়েছে কি, আসলে আমার খুব সর্দি পেয়েছিল। হাতের কাছে টিস্যু দেখে আমি নাক পরিষ্কার করে ফেলেছি। যথাসম্ভব ওটাই তোর নাম্বারের ওয়ালের টিস্যু ছিল। জিসানের কথা শুনেই তো অবনী ভ্যাবা চেকা খেয়ে গেল। সে এত কষ্ট করে টিস্যুর মধ্যে নাম্বারটা লিখলো, আর এই ছেলে কিনা টিস্যুটি দিয়ে সর্দি মুছে নিল। অবনী রেগে বলল। হারামি, তুই আর টিস্যু পেলি না সর্দি পরিষ্কার করতে? কথাটা বলে অবনী জিসানকে দৌড়াতে শুরু করলো। অমনি অবনী কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে একটি বলিষ্ঠ হাত তাকে আগলে নিল। এই মেয়ে, দেখে চলতে পারো না? এখনই তো পড়ে যাচ্ছিলে। এখানে কি করছো? বাই এনি চান্স তুমি কি আমাকে ফলো করছিলে?
আবনি থতমত খেয়ে বলল, আম- আমি কেন আপনাকে ফলো করতে যাব? আমি তো জিসান আর রূপাকে ট্রিট দিতে এখানে এসেছি। ও তাই? তো অফিসের পাশে রেস্টুরেন্টে ট্রিট দেওয়া যেত না? একেবারে এই রেস্টুরেন্টে আসতে হলো? হ্যাঁ, এখানেই আসতে হলো কারণ ওরা এখানেই আসতে চেয়েছে। তখন রূপাও এগিয়ে আসলো। আরশ রূপাকে বলল, মিস রূপা, আপনি কি অবনীকে এই রেস্টুরেন্টে ট্রিট দিতে বলেছিলেন? রূপা গড় গড় করে বলে দিল, জি না স্যার, অবনীই বললো আমাদের ট্রিট দেবে। আমরা তো অফিসের পাশেই রেস্টুরেন্টেই যেতে চেয়েছিলাম, অবনী আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসলো। আরশ হেসে বলল, ওয়াও, ভেরি গুড। তা আপনারা কখন এসেছিল রেস্টুরেন্টে? আপনি আসার পরপরই। বাহ, ধন্যবাদ। আপনি যান, আমরা আসছি। ওকে স্যার। যাওয়ার সময় রূপা আবনীকে চোখ মেরে চলে গেল। আবনীর তো ইচ্ছে করছে রূপার চুল ছিঁড়ে টাকলা বানিয়ে দিতে। আবনী মনে মনে বলছে, তো বড় বেয়াদব বন্ধু আমার কপালে জুটলো। এরা তো শত্রুর চাইতেও খারাপ। এতক্ষণ ধরে হাত ডুবিয়ে পেট পুড়িয়ে ক্রেডিটের পরিবর্তে বাস দিয়ে গেল। ছি ছি ছি, কি একটা বেজ্জতিকর পরিস্থিতি রে বাবা। আরশ আবনীর সামনে তুড়ি বাজাতেই আবনীর ধ্যান ভাঙল। আরশ ঠাট্টার ভঙ্গিতেই বলল, তো মিসেস খান, ওরা তো এখানে আসতে চায়নি, আপনি এনেছেন। আপনার সামনেই বলে গেল, তাহলে কি আমি ধরে নিব আপনি আমাকেই ফলো করছিলেন? আবনী তুতলিয়ে বলল, মোটেই না। আমার মনে হচ্ছিল এখানে খাবারটা ভালো, সেজন্য। আরশ আবনীকে থামিয়ে হেসে হেসে বলল, হয়েছে হয়েছে, আর কষ্ট করে বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার কথা বলতে যতটা কষ্ট হচ্ছে, একটা নবজাতক বাচ্চা প্রথমবার কথা বলতে অত কষ্ট হয় না। আবনী সেই লেভেলের লজ্জা পেয়ে গেল। কিছু বলার মুখও নেই। থাকবেই বা কি করে? বাসকে যতই হাঁস বলে দাবি করুক, বাস তো আর হাঁস হয়ে যাবে না। ওর প্রাণপ্রিয় বান্ধবী তো তাকে সাইলেন্ট বাস দিয়ে গেল। দুজন অফিসে চলে গেল। আরশ অবনীকে বলছে ফাইল নিয়ে তার কেবিনে আসতে। কিছুক্ষণ পর অবনী আরশের রুমে এসে বলল, সো ফাইল। আরশ অবনীকে বলল, মিসেস অবনী, বসের রুমে ঢুকতে যে পারমিশন প্রয়োজন, এটা কি আপনাকে বারবার বলে দিতে হবে? সরি স্যার, আমি কি এখন বাইরে গিয়ে আবার পারমিশন নিয়ে আসবো? না, প্রয়োজন নেই। এখন তো চলে এসেছেন, তবে নেক্সট টাইম থেকে পারমিশন নিয়ে তারপর আসবেন। জি স্যার। দিন, ফাইল এদিকে দিন। আবনী আরশের দিকে ফাইল এগিয়ে দিল। আরশ ফাইলগুলো চেক করে বলল, আপনাকে তো আমি এই কয়টা ফাইল দিইনি, বাকি ফাইলগুলো কোথায়? স্যার, বেশ কিছু ফাইল ওখানে পুরনো অপ্রয়োজনীয়, তাই সেগুলো চেক করার প্রয়োজন মনে করিনি। কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেটা কি আমার আপনার থেকে শিখতে হবে? জি না স্যার। সবগুলো ফাইল চেক করে দিন। স্যার, একটু পর তো অফিস ছুটি হয়ে যাবে, এখন কিভাবে সম্ভব? আরশ কিছু ভেবে বলল, তাহলে আমি আদেশকে দিয়ে আরও কিছু ফাইল পাঠিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে চেক করে কালকে দেখাবেন। আর এখন যেটুকু সময় আছে কিছু ফাইল চেক করে রাখতে পারেন, এতে আপনারই সুবিধা হবে। কি, এতগুলো ফাইল বাকি আছে, তার উপর আরো ফাইল? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। অবনী, আপনি জানেন আমি বেশি কথা বলা পছন্দ করি না, সো গেট লস্ট। নিজের কেবিনে গিয়ে কাজে লেগে পড়ুন। আবনীর রাগে কটমট করতে করতে বেরিয়ে গেল। আবনী যেতেই আরশ ফিক করে হেসে দিল। রূপা ওয়াশরুম থেকে বের হচ্ছিল। অবনীকে আসতে দেখে আবার দ্রুত গতিতে ওয়াশরুমে ঢুকে পড়ল, কারণ অবনী তাকে হাতের কাছে পেলে অবস্থা খারাপ করে ফেলবে। কারণ যে কোনো সিচুয়েশনে প্রথম দিকে যেরকম রাগ থাকে, পরে একটু হলেও রাগ হালকা হয়ে যায়। তাই রূপা এই মুহূর্তে অবনীর সামনে পড়তে চায় না। অবনী এসে জিসানকে জিজ্ঞেস করল। এই রূপা কই রে? জিসান আশ্চর্য হয়ে বলল, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। রূপা কই সেটা? অদ্ভুত ব্যাপার। রূপা কই সেটা আমাকে কেন জিজ্ঞেস করছিস? এমন ভাব করছিস যেন ও আমার গার্লফ্রেন্ড। এখনও কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাকে সেই খেয়াল রাখতে হবে? আরে আমি সেটা কখন বললাম? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। তোর অবস্থা তো দেখছি এরকমই। বাই এনি চান্স তোরা কি ডুবে ডুবে জল খাচ্ছিস নাকি? জিসান চেয়ার ছেড়ে উঠে বলল, এ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোদের মতো ডাইনি মেয়েদের সাথে ঝগড়া করা যায়? ওইসব প্রেম ভালোবাসার মতো বাবা বিলাসিতা। এই একদম ডাইনি বলবি না, তুই তো একটা শাকচুর না। এই তুই হচ্ছিস আরেক ডাইনি। মুখ থেকে কথা না পড়তেই ঝগড়া করিস। তোর সাথে থেকেই ওই রূপাও ডাইনি হয়ে গেছে। বেচারা শেরের যে কি করুণ দশা।
সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। শেয়ারের জন্য এক বালতি সমবেদনা। তোর মতো একটা পাগলকে বিয়ে করা ঈশ্বরের আত্মার মাগফিরাত কামনা করছি। শোন, তো স্যার তো রাজ কপাল যে আমার মতো এরকম একটা বউ পেয়েছে সে। তুই বরং নিজেকে নিয়ে ভাব। আমি যা দেখছি তোর তো প্রেমের রাশিও মন্দা। চেহারার যে দশা, এই জীবনে মেয়ে তো দূরের কথা, 80 বছরের বুড়ি কপালে আছে বলেও মনে হচ্ছে না। আর তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই আমার, বুঝেছিস? আমার অনেক কাজ পড়ে আছে, বাই। কথাটা বলে অবনী মুখ বাঁকিয়ে চলে গেল। জিসান অবনীর যাওয়ার দিকে কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে বলল। কি বলে গেল বাবুনি? আমাকে কি সত্যি খারাপ দেখাচ্ছে? জিসান দৌড়ে বেসিনের সামনে গেল নিজের চেহারা দেখতে। রূপা আসতেই জিসান বলল। এই রূপা, আমাকে তোর কেমন লাগে? জিসানের কথায় রূপা ভ্যাবা চেকা খেয়ে গেল। এটা আবার কেমন প্রশ্ন? অবনী বলল আমার নাকি চেহারা খারাপ। তুই বল, আমার চেহারা কি সত্যি খারাপ? আমি কি সত্যি বউ পাবো না? জিসানের কথা শুনে রূপা অট্ট হাসি হেসে বলল। তোর কথা শুনে আমার সত্যিই খুব মায়া লাগছে রে। একটা মানুষ কত লেভেলে সিরিয়াস হলে আয়নাতে নিজের চেহারা দেখতে চলে আসে, তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আরে আশ্চর্য, আমি কি ফান করার জন্য বলেছি নাকি? আমি সিরিয়াসলি। এখন কি করব বল? তোকে যদি বলি তোকে 80 বছরের বুইড়ার মতো লাগে, তুই তো রাতে ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে মারা যাবি। একদম বাজে কথা বলবি না। আমি জানি আমি যথেষ্ট ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে। তুই ডাইনির কারণেই তো আমি একটা প্রেমও করতে পারলাম না। আর এদিকে ওই অবনীর বাচ্চা বলে আমার নাকি প্রেমের রাশি বন্ধ। বিকেলবেলা অফিস শেষে অবনী আর আরশ একসাথে বাসায় ফিরে এলো। অবনী ফ্রেশ হয়ে বের হওয়ার পরও আরশ ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আরশের মোবাইলে কল এলো। আরশ ওয়াশরুমে থাকায় অবনী ফোনটি হাতে নিল। স্ক্রিনে মেঘনা নামটি দেখে অবনীর ভ্রু কুঁচকে এলো। আজ তো বেহায়া মেয়ে তো বাসায় আসতে না আসতে কল দিয়ে বসলো। অবনী কলটি রিসিভ করে। কলটি রিসিভ করতেই উপাস থেকে শোনা যাচ্ছে। হ্যালো মিস্টার খান, কেমন আছেন আপনি? আপনাকে দেখার পর থেকে কেন জানি কোনো কাজে মন বসাতে পারছি না। আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি তো একেবারে আপনাকে দেখে ফিদা হয়ে গেছি। মেঘনার কথা শুনে অবনীর মেজাজটা খারাপ হয়ে গেল। অবনী রেগে শক্ত কণ্ঠে বলল। এই মহিলা, আপনি এত বেহায়া গায়ে পড়া টাইপের কেন? হ্যাঁ, লজ্জা করে না ছেলেদের গায়ে পড়তে? আবার সবার সামনে ছোট ছোট ড্রেসও পরেন। ছি, ছোট ড্রেস পরেছেন আপনি, অথচ আমারই লজ্জা লাগছে। আবার একটা মেয়ে হয়ে ছ্যাঁচড়ার মতো একটা ছেলেকে কল দিয়ে এইসব বলতে লজ্জা করে না আপনার? এই মেয়ে, তুমি কে? হাউ ডিয়ার ইউ? আমি আরশকে কল দিয়ে ওকে, তোমার মতো খ্যাত মেয়ের সাথে কথা বলার রুচি আমার নেই। ওসবকে ছোট ড্রেস বলে না, মডার্ন ড্রেস বলে, বুঝেছো? তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনে মডার্ন ড্রেস পরার ক্ষমতাও হয়নি। এর দাম সম্পর্কে ধারণা আছে তোমার? আর আমি আরশকে কল দেবো কি দেবো না তা বলার তুমি কে? হু দ্য হেল আর ইউ? তোমার মতো ফালতু মেয়ের সাথে কথা বাড়াতে চাইছি না। ফোনটা আরশকে দাও, আমি যা বলার ওকেই বলবো। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার মনে হয় আমি আমার হাজবেন্ডকে আপনার মতো ডাইনি মহিলার হাতে তুলে দেব? আর রইল রুচির কথা, শুনুন, আমার হাজবেন্ডের রুচির অকাল পড়েনি যে ঘরে আমার মতো সুন্দরী বউ রেখে আপনার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে প্রেম আলাপ করবে সে। নেক্সট টাইম যদি আর কল দিয়েছেন, আপনার চুল কেটে টাক মাথায় কালি মাখিয়ে পুরো রাস্তায় যদি না হাঁটিয়েছি তো আমার নাম অবন্তিকা অবন্তী না। দেখেন আপনি, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। আরেকজনের জামাই নিয়ে টানাটানি করিস, প্রেমে পড়ার আগে যাচাই করতে পারিস না লোকটা বিবাহিত কিনা। আর যেন ভুলেও তোর মোবাইলে কল দিতে না দেখি। তোর সাথে আমাদের কোম্পানির ডিল ক্যান্সেল। কথাটা বলে অবনী কল কেটে দিল আর নিচে নিচে বলছে। কি বেহায়া মেয়ে রে বাবা, একেবারে জন্মে শিক্ষা দিয়েছি, জীবনে আর কোনো অবিবাহিত ছেলের দিকে ফিরেও তাকাবে না। বলে পেছনে ফিরতেই দেখলো আরশ ভ্যাবলার মতো তার দিকে চেয়ে আছে। অবনীর কথা শুনে আরশ হতভম্ব হয়ে গেল। আরশ শার্টের হাতা গোটাতে গোটাতে সামনের দিকে এগোচ্ছে। আরশকে এইভাবে এগোতে দেখে অবনী ভয়ে পিছিয়ে গেল। অবনীর বুকের ভেতর ধুকপুক করছে। অবনী পিছিয়ে যাচ্ছে, আরশ ততই এগিয়ে যাচ্ছে। অবনী পেছাতে পেছাতে আয়নার কাছে চলে এসেছে। আরশ অবনীকে পাশ কাটিয়ে আয়নায় গিয়ে দাঁড়ালো। আরশের এমন কাজে বেচারা অবনী লজ্জা পেয়ে গেল। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে অবনীকে রাগানোর জন্য বলল। এটা কি করলে তুমি? মেঘনাকে বকাঝকা করলে কেন? মেয়েটা কত সুন্দর ছিল,
আমি তো প্রেমেই পড়ে গেছি। এত কিউট মেয়ে আমি জীবনেও দেখিনি। এমন একটা মেয়েকেই তো আমি বউ হিসেবে চেয়েছিলাম, পেয়েও গিয়েছিলাম। আর তুমি কি না আমার প্রেমটা শুরু হওয়ার আগেই শেষ করে দিলে। অবনী বলল। ও আচ্ছা আচ্ছা, মনের মধ্যে এই শয়তানি পুষে রেখেছেন তাই না? এই জন্যেই তো বলি, একটা বাইরের মেয়ে এত গায়ে পড়ার সাহস পায় কি করে? আপনি তো ভারী অশুভ লোক, ছি! আপনার চরিত্র যে সমস্যা আগে তো জানতামই না আমি। দেখে তো মনে হতো মেয়ে দেখলে অ্যালার্জি আপনার। ভেতরে ভেতরে এই ছিল আপনার মনে? লজ্জা করে না ঘরে বউ রেখে বাইরের মেয়েদের দিকে নজর দিতে, তাও আবার এরকম নির্লজ্জ একটা মেয়ের দিকে? ছি! আপনার রুচি এত খারাপ আমার জানা ছিল না। আরস কোনো কথা না বলে অবনীর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। অবনী আশ্চর্য হয়ে বলল। কি ব্যাপার, আপনি আমাকে পানি কেন দিচ্ছেন? যেভাবে কথা বলছো মনে হচ্ছে তোমার গলা শুকিয়ে গেছে। পানি খেয়ে নাও। আমার পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনিই পানি খেয়ে নিন, এতে যদি আপনার রুচি ঠিক হয়। আরে ও জেলাস। আমি কেন জেলাস হতে যাব? নেহাত মেয়েটা নির্লজ্জ বলে। না হলে আপনি কোন মেয়ের সাথে কি করবেন না করবেন তাতে আমার কি? তাহলে একটা সভ্য মেয়ের সাথে প্রেম করে কি বলো? অবনী চমকিত দৃষ্টিতে তাকিয়ে মুহূর্তেই চোয়াল শক্ত করে বলল। করুন না, আমি কি বাধা দিয়েছি নাকি? আমি শুধু দাদুকে বলবো তোমার দাদু ভাই অন্য একটা মেয়ের সাথে প্রেম আলাপ করছে। কথাটা বলে অবনী গাল ফুলিয়ে ফাইল চেক করতে বসে পড়ল। আরও সেই দিকে না তাকিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। এদিকে আরসের এমন কাছে অবনীর রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। কি অসভ্য লোক রে বাবা! আমি যে রেগে আছি উনি কি বুঝতে পারছে না নাকি? যেখানে আমার রাগ ভাঙাবে তা না করে কেমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে, যত সব। এইদিকে আরস আর চোখে বারবার অবনীর দিকে তাকাচ্ছে। অবনীকে রাগতে দেখে আরস বেশ মজা পাচ্ছে, কিন্তু এমন একটা ভান করে আছে যেন সে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। কিছুক্ষণ পর আরস অবনীকে বলল। অবনী আমার জন্য একটু চিকেন স্যুপ বানিয়ে আনো তো। অবনী মুখ ফুলিয়ে বলল। আমি পারবো না, নিজে গিয়ে বানিয়ে আনুন, আর না হলে মারিয়াকে বলেই হয়। আমি তোমাকে বলেছি আনতে, মারিয়াকে তো বলিনি। আমার কাজ আছে, পারবো না আমি। ঠিক আছে, না পারলে আর কি করার। আমি মেঘনাকে কল দিয়ে বলছি আমার জন্য যেন নিজ হাতে স্যুপ বানিয়ে আনে। সেই সাথে এটাও বলবো যে আসলে তখন যে ফোন ধরেছিল ও জাস্ট আমার নাম মাত্র বউ। তুমি প্লিজ ওর কথা আমার উপর রেগে থেকো না। দেখবে কথাটা শুনলে ও। অবনীর রাগে কপালে কয়েক ভাঁজ পড়ল। অবনীর রাগে কটমট করতে করতে আরসকে আর কিছু বলতে না দিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আমি বানিয়ে আছি, এত রঙ্গলীলা দেখার শখ নেই আমার। কথাটা বলেই অবনীর রাগে গজগজ করতে করতে চলে গেল। অবনী যেতেই আরস অট্ট হাসি হেসে দিল। এদিকে অবনীর রান্নাঘরে স্যুপ রান্না করছে আর বলছে। তোর খুব শখ না ওই ডাইনির হাতের স্যুপ খাওয়ার, তাই না? এমন স্যুপ খাওয়াবো না জীবনে আর পরনারীর নামটাও মুখে আনবি না। কথাটা বলে অবনী স্যুপ নিয়ে রুমের দিকে গেল। তারপর আরসকে স্যুপের বাটি দিয়ে বলল। নিন, আমি নিজ হাতে বানিয়েছি। আরস নেওয়ার জন্য হাত বাড়ালে স্যুপের বাটি সরিয়ে অবনী বলল। তবে একটা শর্ত আছে, পুরো বাটি শেষ করতে হবে। খাবার যেমনই হোক, যেহেতু আমি কষ্ট করে রেঁধেছি তাই একটুও ফেলতে পারবেন না। ওকে ফাইন। কথাটা বলে আরস খাওয়া শুরু করলো। আরস কিছুটা স্যুপ খাওয়ার পর কেমন জানি করছে দেখে অবনী স্যুপের বাটি নিয়ে নিল। আরসের সারা শরীর জ্বালা করছে, ঝালে মরছে। অবনী দ্রুত আরসকে পানি এগিয়ে দিল, কিন্তু আরস কেমন যেন করছে। ফর্সা ত্বকের মধ্যে লাল লাল দাগ পড়তে দেখে অবনী ভয় পেয়ে গেল। অবনী কাঁদতে কাঁদতে আরসকে বলল। আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন প্লিজ। বিশেষ করে আমি ভেবেছিলাম ঝাল দেখে আপনি খাবারটা ফেলে দিবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আরস কোনো কথা না বলে হাঁপাতে দেখে অবনী দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচের দিকে ছুটল। অবনীকে এরকম হন্তদন্ত হয়ে নামতে দেখে প্রিয়া খান বলল। এই কি হয়েছে তোমার, এরকম হন্তদন্ত হয়ে ছুটছো কেন? উনি উনি অবনী ইশারা করে বলছে, কিন্তু ভয়ের চোটে মুখ থেকে কথা বেরোচ্ছে না। ছেলের কথা শুনে প্রিয়া খানের বুকে ধক করে উঠল। তিনি বুঝতে পারলেন আরসের খারাপ কিছু হয়েছে, তাই দ্রুত পায়ে রুমের দিকে গেল। রুমে গিয়ে আরসের দিকে তাকিয়ে তিনি ঘাবড়ে গেলেন। এ কি বাবুন, তোর এই অবস্থা কি করে হলো? প্রিয়া খান দ্রুত ড্রয়ার থেকে ঔষধ নিয়ে ছেলেকে খাইয়ে দিলেন। ঔষধ খাওয়ার কিছুক্ষণ পর আরও স্বাভাবিক হলো। প্রিয়া খান বলল। তোর এরকম অবস্থা কি করে হলো বাবুন, কেমন লাগছে এখন বাবা? ফাইন মম। হ্যাঁ বুঝতে পারছি কতটা ফাইন।
তুই এমন কেন বাবন? সবসময় নিজের কষ্টটা আড়াল করে রাখিস। আচ্ছা, তোর তো ঝালে অ্যালার্জি আছে, আবার ভুল করে ঝাল খেয়েছিস নাকি? অবনী অবাক হয়ে বলল। ওনার ঝালে অ্যালার্জি আছে? অবনীকে এরকম অবাক হতে দেখে প্রিয়া খান বলল। হ্যাঁ, কিন্তু তুমি এত অবাক হলে কেন? এই মেয়ে তুমি আবার আমার ছেলের খাবারে ঝাল মিশিয়ে দাওনি তো? অবনী অনুতপ্ত এবং অপরাধী ভঙ্গিতে মাথা নুইয়ে রাখল। অবনীকে মাথা নিচু করে রাখতে দেখে প্রিয়া খান সুপের বাটি নিয়ে বলল। আমি নিজেই চেক করে নিচ্ছি। অবনী সুপের বাটিটা টেনে নিয়ে বলল। এগুলো খাবেন না মা, এতে অসম্ভব ঝাল আছে। কথাটা শুনে প্রিয়া খান তেলে বেগুনে চলে উঠল। তিনি অবনীর দিকে এগিয়ে গিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মারল। অবনী ভয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু কোনো কারণে থাপ্পড়টি অবনীর গালে পড়ল না। অবনী চোখ মেলে তাকিয়ে দেখলো আরশ প্রিয়া খানের হাত ধরে ফেলেছে। মম, তুমি পাগল হয়ে গেছো। আমি বলছি তো আমি ঠিক আছি। অতটাও ঝাল ছিল না। অবনী হয়তো ভুল করে দিয়ে ফেলেছে। সামান্য একটু ঝালের জন্য তুমি ওর গায়ে হাত তুলছো। ও কি জানতো আমার ঝালে অ্যালার্জি আছে? আর আমি তো বারবার বলছি আমি এখন বেটার ফিল করছি। তারপরও এত হাইপার কেন হচ্ছ? প্রিয়া খান ছেলের গালে হাত রেখে বলল। এটা কি বললি বাবুন? আমি তোর মা। তোর যদি আজ কিছু হয়েছে তো আমার কি হতো বল? সন্তান কষ্ট পাবে আর আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো? তোর ডক্টর আঙ্কেল তো কিছুদিনের জন্য বিদেশে গিয়েছেন। আর যদি ঘরে মেডিসিন না থাকতো তখন কি হতো? প্রিয়া খান অবনীর দিকে এগিয়ে গিয়ে বলল। শোনো মেয়ে, শুধুমাত্র আমার ছেলের জন্য তোমার গায়ে হাত তুললাম না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে অতটা পছন্দ করি না। তোমাকে সাবধান করছি, খবরদার ভবিষ্যতে কখনো আমার ছেলের জন্য কিছু করতে আসবে না। কখন আবার সম্পত্তির লোভে আমার ছেলের খাবারে বিষ মিশিয়ে দেবে কে জানে। অবনী এতক্ষণ মাথা নিচু করে চোখের পানি ফেলছিল। প্রিয়া খানের শেষের কথাটা শুনে চমকে তাকালো। আরশ মায়ের কথা শুনে শক্ত কণ্ঠে বলল। মম, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। হ্যাঁ হ্যাঁ, আমি উচিত কথাই বলি তো, তাই কারো সেটা সহ্য হয় না। আরো বেশি করে মাথায় নিয়ে নাচে মেয়েকে। এই মেয়ের জন্য যদি তোর কোনো ক্ষতি হয় আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না, এই বলে দিলাম। কথাটা বলেই প্রিয়া খান গটগট করে রুম থেকে বেরিয়ে গেলেন। আরশ বিদ্যুতের সাথে ডক্টরের কাছে গেছিল। বাসায় এসে রুমে ঢুকতেই দেখলো পুরো রুম অন্ধকার হয়ে আছে। রুম অন্ধকার দেখে আরশ একটু আশ্চর্য হলো। লাইট অন করতেই দেখলো পুরো ঘরে বিভিন্ন জায়গায় আই এম সরি লেখা। ফ্লোরের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে সরি লেখা। অবনী মুখের সামনে একটা কার্ড ধরে রেখেছে, তার মধ্যে বড় করে সরি লেখা আছে। কার্ডটি অবনী নিজেই বানিয়েছে। অবনী ধীরে ধীরে মুখের সামনে থেকে কার্ডটি নামালো। দেখলো আরশ দরজার সাথে হেলান দিয়ে বুকের মধ্যে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে। অবনী কার্ডটি সরাতে আরশ সামনের দিকে গিয়ে এসে অবনীর চোখ থেকে পানি মুছে দিল। আরশ অবনীর গালে হাত রেখে বলল। তাকাও আমার দিকে। কি হলো, তাকাও। অবনী তাকাতেই আরশ বলল। কেঁদে কেঁদে যে চোখের পাওয়ার নষ্ট করে ফেলছো। পরে তো অল্প বয়সী চোখ হারিয়ে অন্ধ হয়ে বসে থাকবে। আমি যদি মেঘনাকে বিয়ে করে বাসায়ও নিয়ে আসি, তুমি তো জানতেই পারবে না। তাহলে গোয়েন্দাগিরি করবে কিভাবে? অবনী তবুও চোখের পানি ফেলছে। আরশ কথাটা বলেছিল অবনী যাতে কান্না থামিয়ে ঝগড়া করে, কিন্তু অবনী কেঁদেই যাচ্ছে। অবনীকে কাঁদতে দেখে আরশ বলল। ওই দেখো আবার কেন কাঁদছে। আমি কি তোমাকে বকা দিয়েছি? দেইনি তো। তাহলে কেন শুধু শুধু কাঁদছো? তুমি তো জেনে বুঝে কিছু করনি, তাই না? তাহলে কেন নিজেকে ব্লেম করছো? অবনী কাঁদতে কাঁদতে বলল। আপনি তো জানতেন আপনার ঝালে অ্যালার্জি আছে, তারপরেও কেন আপনি সুপটা খেয়েছিলেন? তুমি তো বলে তুমি কষ্ট করে রান্না করেছো। খাবার যেমনই হোক, আমি যাতে পুরোটা খেয়ে নেই। আমি বলবো আর আপনি এভাবে খেয়ে নেবেন? আমি যদি আপনাকে সুইসাইড করতে বলি, আপনি কি সুইসাইড করবেন? যদি করিও, তোমার কি তাতে কিছু যায় আসে? আমি মরলেও বা তোমার কি যায় আসে? হ্যাঁ সেই তো, আমি তো আর আপনার কেউ নই। আমার কেন কিছু যায় আসবে? আমি তো শুধুমাত্র সম্পত্তি লোভী। আর কিছু বলার আগেই আরশ অবনীর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। এসব কথা আমি নেক্সট টাইম আর শুনতে চাই না। চলো দুজন একসাথে ঘুরে আসি। কোথায়? গেলেই দেখতে পাবে। আমি যেতে পারবো না। বাই। আমার অনেক ফাইল চেক করার বাকি আছে। কালকের মধ্যে ফাইলগুলো বসকে না দিলে আমার রেজিগনেশন লেটার ধরিয়ে দিবে সে। আরশ ঠোঁট চেপে হেসে বলল। ওকে, আমি তোমার বসকে রিকোয়েস্ট করব যাতে তোমার রেজিগনেশন লেটার ধরিয়ে না দেয়। যাও, রেডি হয়ে নাও।
আবনি নীল শাড়ি পরে নিল, হাতে নীল কালার কাচের চুড়ি, সিম্পল সাজ। আরশ নীল কালার পাঞ্জাবি পরে নিল, সানগ্লাসটি বুকের উপর পাঞ্জাবিতে ঝোলানো। দুজন একসাথে নিচে নেমে এলো।